কিরে গোপাল, কোথায় গিয়েছিলি? তুই তো দেখছি আচ্ছা বলদ, আমার মাথায় ঘাস, সেটা দেখেও বুঝতে পারছিস না কোথায় গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা প্রতিদিন এত ঘাস কেটে করিসটা কি? হ্যাঁ, ভালো পাগলের সাথে কথা বলছি তো। আরে ঘাস কি মানুষে খায় বলদ? না না, গরুতে খায়। তাহলে আর জিজ্ঞেস করছিস কেন? এই তুই থাক, আমার আর অত প্যাঁচাল করবার সময় নাই, তাড়াতাড়ি গিয়ে খেতে দিতে হবে। তোর গরু দুটোকে এত খাওয়ানোর পরেও তো কোনো উন্নতি দেখি না। কি আর করব বল, আমার গোয়ালটার জন্য বোধহয় এমনটা হয়, নইলে দেখিস তো সারাদিন আমি ওদের পেছনে পড়ে থাকি। হ্যাঁ রে, তা তো দেখি, কিন্তু তোর গোয়ালের জন্য আবার গরু মোটা হবে না কেন? তার বলিস না, ওই ট্যারা মাসুদের দিয়ে গোয়াল ঘর করেছিলাম, 2 মাস যেতে না যেতেই সব আবার ভেঙে পড়েছে। এদিক সেদিক থেকে আলো বৃষ্টি বাতাস এসে গরু দুটোকে আর বড়ই হতে দিল না। আচ্ছা থাক তাহলে, এখন আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, পরে কথা বলবো নে। হ্যাঁ, কই গো গিন্নি, কোথায় গেলে? গরু দুটো এভাবে হাম্বা হাম্বা করছে, তোমার তো কোনো খেয়ালই নেই। তোমার ওই বলদ গরু হাম্বা হাম্বা করুক আর ভ্যাঁ ভ্যাঁ করুক, তাতে আমার কি? আরে কেন, এসে একটু খাবার দিয়ে গেলেই তো হয়, চুপ হয়ে যায়। গরুর গায়ে নিয়ে 1 কিলো গোশত, সারাদিন খাওয়া নিয়ে ব্যস্ত। হুম, তোমার গরু তুমি যত্ন করো, কিন্তু খাওয়ানোর পরেও কোনো পরিবর্তন আছে? শুধু খাই আর ঘুমাই। এই ভাঙা গোয়াল এবার সরাতেই হবে গিন্নি, নইলে আর গরু দুটোকে তাজা মোটা করতে পারছি না। আবার নতুন করে গোয়াল ঘর বানাবে? অত কথা না বলে এসে খেয়ে নাও, ভাত বেড়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি গরুর খাবারটা দিয়ে আসছি। কি গো, মেয়েটাকে দেখছি না, কোথায় গিয়েছে মেয়েটা? সে কোথায় কোথায় খেলে বেড়াচ্ছে কে জানে। বাড়িতে একটু দাঁড়ায় নাকি? সারাদিন এখানে ওখানে খেলা করে বেড়ায়। আরে খেলুক খেলুক, এ বয়সে খেলবে না তো আবার কখন খেলবে? মেয়েটাকে আমার বকাঝকা করো না কিন্তু। হ্যাঁ, মেয়েটাকে তো বকাঝকা করা যায় না। সারাদিন যে মেয়েটাকে আশকারা দিতে দিতে মাথায় তুলে রেখেছো, ওকে আবার কিছু বলা যায় নাকি? হ্যাঁ গো, মেয়েটা হলো আমাদের একমাত্র আদরের মেয়ে, কত কষ্টের পর ওকে পেয়েছি, দেখে কি রাগ করা যায়? ওই এসেছে আপনার আদরের কন্যা। কই রে আমার মা, কোথায় ছিলি এতক্ষণ? এই তো ঋতুদের ওই আমবাগানে খেলা করছিলাম। ও আচ্ছা, নে নে, অনেক খেলাধুলা করেছিস, এখন খেয়ে নে। না বাবা, আমি এখন খাবো না। কেন খাবি না কেন? আমার বান্ধবীরা কেবল গোশ দিয়ে ভাত খেয়ে এলো, আমিও এখন গোশ দিয়ে ভাত খাবো। এখন আর কোথায় গোশ পাবো বল? এখন এই দিয়ে খেয়ে নে, পরে না হয় গোশ কিনে আনবো। না না, আমি পারবো না। তুমি কতবারই এক কথা বলেছো, আমি এখন ভাত খাবো না, চলে যাচ্ছি। দেখলে তো তোমার মেয়ের কাণ্ড, আরো আশকারা দিয়ে মাথায় তোলো, এমনই হবে। আমি বলি কি, এখান থেকে না হয় একটা গরু বিক্রি করে দাও। কি বলো এসব? হ্যাঁ, তাহলে পরে গোয়াল ঘর করার টাকাও হয়ে যাবে, আবার কিছু গোশও কিনতে পারবে। তোর, তোমার শুধু ফাও কথা। এই গরু আমি বিক্রি করব না, একেবারে দুটো যখন তাজা মোটা হবে তখন একেবারে দুটোকে বিক্রি করে একটা বাড়ি আর ছোট ছোট দুটো গরু কিনে পালবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তোমার তো শুধু ওই চিন্তাই, আমাদের প্রতি তো তোমার কোনো খেয়ালই নেই। এই চুপ করো তো, শুধু শুধু ফাও বকে। তুমি থাকো, আমি একটু বাজারের দিকে যাই দেখি। হ্যাঁ যাও যাও, আর ফিরবে না যেন।
কিরে গোপাল, এখন আবার কোথায় চললি? এই তো রে, একটু বাজারের দিকে যাচ্ছি। ও ভালো ভালো, তাহলে চল একসাথেই যাই। আমিও বাজারের দিকেই যাচ্ছি। বলছি নগেন, তোর কাছে কি 200 টাকা ধার পাওয়া যাবে? মানে দিলে কদিন পরে দিয়ে দিতাম আর কি। হ্যাঁ, টাকা তো আছে, কিন্তু তুই সময় মতো দিতে পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? তুই ও নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো টাকাটা ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নে। তুই আমার অনেক উপকার করলি রে নগেন। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু কি কাজে নিলে বলো দেখি? আরে ও কথা শুনিস না, মেয়েটা অনেক দিন ধরে গোশ খাবো বলে লাপাচ্ছে, আমাকে আর রাখছে না। এই জন্যই বাজারে এলাম। অবশ্য তুই টাকা না দিলে আর চিনতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, চাইলেই তো দিলাম, তাহলে যা। কি গো গিন্নি, এদিকে আসো। এই নাও গোশ, এবার গিয়ে ভালো করে রান্না করো। কি গো, এত গোশ কোথায় পেলে? আর এত টাকা কোত্থেকে এলো তোমার কাছে? আরে অত প্রশ্ন না করে সোজা রান্নাঘরে গিয়ে রান্না করো। কি মজা! আমার জন্য গোশ নিয়ে এসেছে। আমার বাবা খুব ভালো। হ্যাঁ রে মা, তুই এবার মন ভরে খেতে পারবি, তোর জন্যই তো এনেছি। আচ্ছা বাবা, তাহলে মায়ের রান্না হোক, আর আমিও ওদিক থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে মা, যা। কিন্তু এখনই চলে আসিস কিন্তু, হ্যাঁ? ঠিক আছে বাবা। কি রে মা, তোরা খেতে বসেছিস? বলছি, আমারও কিছু খেতে দে না মা। দুদিন হলো আমার পেটে কিচ্ছুটি পড়েনি। বলছি যে আপনি না হয় অন্য কোথাও দেখেন। আমাদের তিনজনের খাবার একটু কম হয়েছে, তার মধ্যে আবার আপনাকে কিভাবে খেতে দেব? দেখ না মা, যদি দুমুঠো ভাত হয়। কি গো, তুমি তার সাথে এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? আজকে একটু গোশ আনলে আর আজকেই এসব লোকজন বাড়িতে হাজির। তুমি এখন তাকে ভালোভাবে খেতে বলো, না হলে কিন্তু পরে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বলছি বলছি যে আপনি তাহলে বসুন এখানে, আমি আপনার খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। এই নিন বাবা, খেয়ে নিন। আহা, কি স্বাদ হয়েছে রে মা! কতদিন এমন সুস্বাদু খাবার খাই না। হ্যাঁ বাবা, আপনার যতটুকু লাগবে আপনি খেয়ে নিন, পেট পুড়ে খেয়ে যাবেন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে রে বাবা, তোরা আমার জানটা বাঁচালি। আর একদিন না খেয়ে থাকলে হয়তো মরেই যেতাম। কি গো বুড়ো দাদু, তোমার কি পেট ভরেছে? হ্যাঁ রে মনি, পেট ভরেছে। তোমার নাম কি? আমার নাম লতা। তুমি খুব মিষ্টি দেখতে। বলছি, বাবার কি পেট ভরেছে?
হ্যাঁ রে বাপ, ভরেছে। বলছি, তোমাদের গোয়াল ঘর এভাবে ভাঙা কেন? ঠিক করতে পারো না? আরে কি করে আর করব বাবা, হাতে টাকা পয়সা নেই, আবার এদিকে এত খরচ, সব মিলিয়ে আর পেরে উঠছি না। বলছি, তাহলে আমি তোমাদের গোয়াল ঘরটা একটু ঠিক করে দিই। আপনি আবার কিভাবে ঠিক করবেন? কি যে বলো তোমরা, আমি তো এই সব কাজ করি বেড়াতাম। আচ্ছা ঠিক আছে, দেখুন পারেন কিনা। ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে এসো তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে? উমা, এ কি? এই তো দেখছি সব চকচকে গোয়াল ঘর। এ তো নতুন বানানো থেকেও নতুন লাগছে। একটা ব্যাপার আমি বুঝলাম না গিন্নি, লোকটি কাজ শুরু করলো একটু আগেই, আমরা ঘরের ভেতরে একটু যেতে না যেতেই হ্যাঁ তো তাড়াতাড়ি ঘর তৈরি করলো কিভাবে? হ্যাঁ গো, আমিও তো তাই ভাবছি। এত সুন্দর গোয়াল ঘর তো এত তাড়াতাড়ি বানানো সম্ভব নয়। মহা বিপদে পড়লাম তো। ওই লোকটাকে এখন কোথায় খুঁজে পাবো? এত তাড়াতাড়ি বানিয়ে দিয়ে চলে গেল, বলেও গেল না। গেছে গেছে, তাতে আমাদেরকে আমাদের গোয়াল ঘরটা নতুন করে দিয়ে গেছে। এর মধ্যে যদি কোনো সমস্যা হয়? কি যে বলো তুমি, এত সুন্দর গোয়াল ঘরে গরু রাখলে আবার কোনোদিন সমস্যা হয় নাকি? বলছো গিন্নি? তাহলে রেখে তো দেখি কি হয়। আমার তো চিন্তা হচ্ছে গিন্নি, তুমি একবার ভেবে দেখো, লোকটি ছিল বুড়ো, আর সে এত তাড়াতাড়ি নতুন গোয়াল ঘর বানিয়ে দিয়ে চলে গেল। কি যে বলো তুমি, এত সুন্দর গোয়াল ঘরে গরু রাখলে আবার কোনোদিন সমস্যা হয় নাকি? হ্যাঁ, আর তুমি তো খেতেই দিতে চাচ্ছিলে না। হ্যাঁ, হ্যাঁ গো, আমার খুব বড় ভুল হয়ে গেছিল। আর কারো সাথে এমনটি করব না। ঠিক আছে, এখন ঘুমাও, নইলে আবার সকালে উঠতে দেরি হয়ে যাবে। সকালে গিয়ে মাঠে কাজ আছে, আবার ঘাস আনতে হবে গরুর, অনেক কাজ। হুম। কই গো গিন্নি, এই তাড়াতাড়ি এদিকে এসো। কি গো, আমাকে আবার মাঠে নিয়ে যাবে নাকি? এত ডাকছো কেন? দেখো দেখো, গরু দুটোর দিকে একবার তাকাও। উমা, এ কি গো? এ আবার কি অলক্ষণে কাণ্ড! এক রাতের মধ্যে গরু দুটো এইভাবে মোটা তাজা হলো কিভাবে? এখনো বোঝনি? ওই সব এই বুড়ো বাবার কাজ। তার তৈরি করা এই গোয়াল ঘরের ভেতরে জাদু আছে, নইলে আবার এক রাতে গরুগুলো এমন হয়ে যায়। হ্যাঁ গো, তুমি তো ঠিকই বলেছো। এবার তো আমাদের ভাগ্য খুলে গেল গো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। আজ এই দুটোকে বিক্রি করে রেখে আসি, আবার নতুন নতুন করে এনে এখানে ঢোকাবো আর বিক্রি করব। হ্যাঁ গো, এবার আমাদের আর অভাব থাকবে না। তোমাকে আর অত কষ্ট করা লাগবে না। তুমি এবার শুধু গরু পালন করলেই সব অভাব চলে যাবে। ঠিক আছে গিন্নি, তাহলে থাকো, সকাল সকাল গিয়ে তো গরু দুটোকে বিক্রি করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আর শোনো, আসার সময় কিন্তু আমার জন্য একটা শাড়ি আর মেয়ের জন্য একটা জামা কিনে আনবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো।
এরপর থেকে গোপাল গরু কিনে এনে গোয়াল ঘরে এক রাত রাখলেই তার গরুগুলো মোটা তাজা হয়ে যায়। সে এমন ব্যবসা করেই দিন দিন অনেক বড়লোক হয়ে যায়। তাদের সংসারে আর কোনো অভাব থাকে না। এভাবে ভালোভাবে তারা দিন কাটাতে থাকে। কি হলো বাবু, আপনাকে আজকে সকাল থেকে কেমন যেন দুঃখী লাগছে, কি হয়েছে আপনার? দুঃখ নয়, দুঃখ নয়, আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি। সেই সিদ্ধান্তটা নিয়ে সংশয় আছি। ভাবছি সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে কিনা। কি সিদ্ধান্তের কথা বলছেন, আমাকে একটু বলা যেতে পারে? আসলে আমি ভাবছিলাম আমার এই যে এত অর্থ সম্পত্তি, বড় বাড়ি, সমস্ত কিছু ছেড়ে বিভাগী হয়ে যাব। আপনি কি বলছেন বাবু, এটা আবার কেমন ধরনের সিদ্ধান্ত? কেন, তোর কি সিদ্ধান্তটা পছন্দ হয়নি? একদমই না বাবু, আপনি যদি এসব জিনিস ছেড়ে দেন তাহলে আমাদের গ্রামের কত বড় ক্ষতি হবে আপনি বুঝতে পারছেন না। ক্ষতি হয়ে যাবে বলছিস? তা কি ধরনের ক্ষতি হবে? বাবু, আপনি যে আমাদের গ্রামের জন্য এত কিছু করছেন সবকিছু নষ্ট হয়ে যাবে। কেন, তোরা তো আছিস, তোরা এসব দেখভাল করবি, তোদের যা মন চায় তাই করবি। না বাবু, আপনি হলেন এই গ্রামের কর্তা, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকলে কাজ করি। আপনার মতো সিদ্ধান্ত আমরা কেউ নিতে পারবো বলে তো মনে হয় না। সেটা বললে তো হয় না, তোদের কাউকে তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব তো নিচ্ছি বাবু, কিন্তু মাথার উপরে একজন বড় কর্তা থাকা উচিত। আপনি হলেন আমাদের বড় কর্তা, আপনি এসব উল্টোপাল্টা চিন্তা মাথায় আনবেন না তো বাবু। আসলে কি জানিস তো, ছোটবেলা থেকেই এই অর্থ সম্পত্তির মাঝে বড় হয়েছি। মাঝে মাঝে আমারও দেখতে মন চায় গরিব মানুষেরা কি করে তাদের জীবনযাপন করে। আপনি গরিব মানুষ কোথায় পাবেন আমাদের গ্রামে? আপনি কি আমাদের গ্রামের কাউকে গরিব থাকতে দিয়েছেন? প্রত্যেকেই এই গ্রামে খুব আনন্দে থাকে, প্রত্যেকেই নিজের সংসার খুব ভালোভাবে চালাচ্ছে। তাই? তাহলে তো খুবই ভালো। তাহলে তুই কি বলতে চাইছিস, আমি কি আমার এই বাড়ি ছেড়ে যাব না, বিভাগী হব না? একদমই না বাবু, আপনার যা ইচ্ছা আপনি আমাকে বলবেন, আপনার সব ইচ্ছা আমি পূরণ করে দেব। কি গো, তোমার কি ব্যাপার বলো তো? দুদিন ঘর থেকে বের হচ্ছ না যে? তোমার কি কাজকর্মের ক্ষতি হচ্ছে না? ধুত্তেরি, প্রতিদিন ইটভাটা যেতে ভালো লাগে না। লোক রেখে দিয়েছি, তারা যা পারে করুক গে। সে কি, তোমার নিজের কাজের প্রতি এত অনীহা কিসে? অনীহা নয় গিন্নি, সব সময় কি একই কাজকর্ম করতে ভালো লাগে? এই মাঝে মাঝে তো অন্য কোথাও বেড়াতে যেতে মন চায়। সেটা আমারও কথা, আমারও মনে হয় মাঝে মাঝে কোথাও বেড়াতে যাই, কিন্তু কোথায় যাব তা খুঁজে পাই না। চলো একবার আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আসি, কিছুদিন থেকে তারপর আসবো। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে গো, না বলতেই একেবারে শ্বশুর বাড়ি যাবার মন। আরে না না গিন্নি, ব্যাপারটার কিছুই নয়। তাদেরও তো আমাদের জন্য মন খারাপ হয়, তাই জন্য মাঝে মাঝে ওখানে যাওয়া ভালো। ওদের সঙ্গে দেখা করে এলে ওদের মনটা খুব ভালো থাকবে, আমারও কাজে মন বসবে। ঠিক আছে, তাহলে কবে যাবে বলো দেখি। পরশুদিন যাওয়া যাক। পরশুদিন গেলে কোনো অসুবিধা হবে না। আমি তাহলে একবার ভাটায় গিয়ে লোকগুলোকে সমস্ত কাজকর্ম ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো। তারপর আমরা কিছুদিনের জন্য ঘুরতে বেরোবো, কেমন? শোনো না, যাবেই যখন বলছো, তাহলে বাবা মার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে গেলে হতো না? সে আমি ধুতি আর শাড়ি কিনে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। আরে নিখিল, বলো তোমার কি খবর? সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক কি করে বলি বলুন তো, একটা সমস্যায় পড়ে গেছি। এই সমস্যা থেকে কিছুতেই উদ্ধার পেতে পারছি না। কি সমস্যার কথা বলছো? বাবু, এবছর শীতকাল আসবে বলে আমি কিছু গাজর আর টমেটো চাষ করেছিলাম আমার জমিতে, মানে যে জমিটা আপনি আমাকে চাষ করবার জন্য দিয়েছিলেন। এ তো ভালো কথা। এই টমেটো আর গাজর দিয়ে গরম গরম ডাল, সাথে মাছ ভাজা আর গরম ভাত, আহা! শীতের রোদে পিঠে রোদ লাগিয়ে খেতে যা লাগে না। কিন্তু বাবু, এদিকে আমি ফ্যাসাদে পড়ে গেছি। চাষবাস করবার পর আমি কিছু টাকা ধার করে জমিতে ভালো ওষুধ দিয়েছিলাম, কিন্তু একটা ফসলও ভালো করে ফলেনি, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। যা, এমন হলো কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। তুই কার দোকান থেকে ওষুধ কিনেছিলিস?
ওই অচিন্তর দোকান থেকে। তোকে নিশ্চয়ই তারিখ পেরিয়ে যাওয়া ওষুধগুলো দিয়েছে, তাই জন্যই তোর এমন অবস্থা হয়েছে। বলো কি অনিল, একজন চাষির এত শখের এত কষ্টের জিনিসের উপর জল ঢেলে দিল? বাবু, এর আগেও এমন ঘটনা ঘটেছে, তবে সেই ওষুধ জমিতে পড়বার আগেই অনেকে সাবধান হয়ে গেছে। তবে অচিন্তর দোকানে এসব ঘটনা ঘটছে, বুঝলেন? এ তো ভালো কথা নয়। আমাদের তবে অচিন্তর সঙ্গে আজকে দেখা করা উচিত। সে গ্রামে চাষিদের সঙ্গে কেন এমন করছে সেটাই তো বুঝতে হবে। আর হ্যাঁ নিখিল, তোমার অসুবিধাটা কি সেটা বলো ভালো করে। ওই দোকানদার কি তোমার কাছ থেকে টাকা চাইছে? না বাবু, টাকা তো চাইনি, কিন্তু অসুবিধে হলো আমি তার দেখাও পাচ্ছি না। আমি যে তার কাছ থেকে ক্ষতিপূরণ নেব তার উপায়ও নেই। তার মানে? সে গত এক সপ্তাহ হলো দোকান বন্ধ করে কোথায় যেন পালিয়ে গেছে, আর দোকান খুলবে বলে তো মনে হয় না। মানুষের সাথে এরকম 2 নম্বরি করে একটা লোক পালিয়ে গেল আমাদের গ্রাম থেকে, আর সেটা আমি জানতেও পারলাম না। সেটাই তো হলো কথা। সে যে এরকম করেছে তোমার আগে জানানো উচিত ছিল। আমিও তো বেশ কিছুদিন ধরে দেখছি দোকানটা বন্ধ হয়ে আছে। আমি ভাবছি হয়তো ঘরে আছে, কিন্তু ও যে কেটে পড়েছে সেটা তো জানা ছিল না। না অনিল, একে ছেড়ে দিলে হবে না। তুমি যা হোক করে এর খোঁজ খবর নাও, যেখানে দেখতে পাবে আমাকে জানাবে। এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। নিখিল, তুমি এখন এসো কেমন? আরে খেয়ে যান খেয়ে যান, একদম সুস্বাদু টক ঝাল নোনতা ফুচকা খেয়ে যান। হে, একদম দারুণ খেতে ফুচকা। একবার ফুরিয়ে গেলে আর পাবেন না, তাড়াতাড়ি খেয়ে যান। সঙ্গে তেঁতুল জল ফ্রি, যত পারবেন ফুচকা খান, টাকায় মাত্র 2টো। খেয়ে যান, ফুচকা খেয়ে যান। এই তো, এইভাবে ছদ্মবেশে থেকে আমার এই ব্যবসাটাকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে যেতে হবে। ওষুধের দোকানের নামটা এতদিন খারাপ হয়ে গেছিল, যে কোনো সময় অবিনাশ বাবুর কাছে আমার নামে নালিশ গেলে আমার গর্দান নিত। ঠিক সময় কেটে পড়ে ভালোই করেছি। আরে চলো চলো গিন্নি, এখন অনেকটা পথ যেতে হবে, খিদেটাও লেগেছে বেশ। খিদে কি তোমার একারই পেয়েছে নাকি? আমারও তো পেয়েছে। তুমি আমাকে তাড়া দিও না তো, এই বলে দিলাম। আমাকে ধীরে ধীরে যেতে দাও। আরে দিদিমণি, দাদাবাবু, খেয়ে যান, তাড়াতাড়ি খেয়ে যান, ফুচকা খেয়ে যান। দেখো, ওখানে একজন ফুচকা বিক্রি করছে। চলো না, আমরা গিয়ে ফুচকা খেয়ে আসি। তুমি খেয়ে পেয়েছো নাকি? এই খালি পেটে কেউ ফুচকা খায়? কিচ্ছু হবে না। আমি বুড়ো বেলায় কত ফুচকা খেয়েছি। চলো না গো। আচ্ছা চলো চলো, তোমাকে খাইয়ে আনি। আমি কিন্তু খাবো না, আমাকে জোর করবে না। আচ্ছা বাবা, করবো না, তুমি চলো। আসুন আসুন দাদাবাবু, দিদিভাই, আসুন আসুন। বলুন আপনাকে ক টাকার ফুচকা দেব? টাকায় কটা করে দিচ্ছেন? টাকায় 2 পিস। একটু কম হয়ে যাচ্ছে না? কি করব দাদাবাবু, জিনিসপত্রের বাজারে যা দাম, ফুচকা তৈরি করতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই জন্যই তো দাম করে রেখেছি। আচ্ছা আচ্ছা, অত দাম দর করতে হবে না। তুমি আমাকে এখন দিয়ে দাও। দিদিমণি আর অপেক্ষা করতে পারছে না দাদাবাবু, আমি বরং ওনাকেই দিয়ে দিই, কেমন? কি গো, কি রান্না করবো বলো? এভাবে বসে থাকলে হবে? যা করবে করো, আমি কিছু বলতে পারছি না। অনিল কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। তাকে একটু কাজে পাঠিয়েছি, অনেকক্ষণ গেছে, দেখা যাক কখন ফিরে আসে। অনিল আমাকে বলছিল তুমি নাকি বলেছো সমস্ত কিছু ছেড়ে বিবাগী হয়ে যাবে। হঠাৎ এ কথা কেন মনে হলো? আরে আমি মাঝে মাঝে আর কি করি। আসলে কি জানো তো, অনেক সময় বিভাগী হলে অনেক কথা জানা যায়। কার মনে যে কি আছে, কে কি কাজ করছে সেটাও জানা যায়। এই দেখো না, যেমন বাবু, বাবু, আমি চলে এসেছি বাবু। আরে অনিল, এসো এসো। তা বলো, কি খবর পেলে? হ্যাঁ, সে দোকানও যেমন ছেড়েছে, ঘরও ছেড়ে দিয়েছে। আশেপাশের লোক কিছু বলতে পারলো না কোথায় গেছে। তার মানে এই যাত্রায় শাস্তির হাত থেকে ও বেঁচে গেল, তাই তো? সেরকমই তো মনে হচ্ছে বাবু। কি হয়েছে বলো তো? আর বলবেন না গিন্নিমা, অচিন্ত বলে একটা লোক ভেজাল ওষুধ বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। অনেকের জমিতে ফসল নষ্ট হয়ে গেছে, তো সেই লোককে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গ্রামে এখনো এরকম বদমাইশি লোক আছে? বাবুন, বাবু থাকতেই এরকম বদমাইশি করছে। বাবু আবার বলছিলেন নাকি সবকিছু ছেড়ে বিবাগী হয়ে যাবেন। তাহলে বাবুর অনুপস্থিতিতে কি কাণ্ডটাই ঘটাতো, বুঝতে পারছেন? ওর মাথায় যে মাঝে মাঝে এরকম চিন্তা করতে কে আসে সেটাই তো বুঝতে পারি না।
তোমার যখন কিছু ভালো লাগছে না তখন নতুন কিছু করবার চেষ্টা করো। গ্রামের উন্নয়নের জন্য তো আরো অনেক কিছু করা যায়, সেসবের ব্যবস্থা করো। গ্রামের অনেক বাড়িতে এখনো পর্যন্ত খাবার জল ঠিক মতো পৌঁছায়নি, সে খবর কি তোমার কানে যায় না? না গিন্নি না, আসলে আমি একটু বিশ্রাম নিতে চাইছিলাম। কোনো বিশ্রাম নেই। ওপরওয়ালা তোমাকে মানুষের ভালো করবার জন্য পাঠিয়েছেন, আর তুমি ভালো করবে এটাও জানি। আমি আর কোনোদিন যদি এরকম কথা শুনেছি তাহলে দেখবে খুব খারাপ হয়ে যাবে। তোমাদের এখানে এই একটাই অসুবিধা, পরিবহনের জন্য একটাও ঠিক মতো যানবাহন নেই। চলো চলো, এইটুকু তো পথ, পায়ে হেঁটে গেলে এমন কোনো অসুবিধা হবে না। খিদে পেয়ে গেছে কিনা তাই জন্যই তো অসুবিধা হচ্ছে। কিন্তু আমি তো বেশ পেট ভরে ফুচকা। বাপরে বাপ, হঠাৎ করে পেটে ব্যথা করতে শুরু করলো কেন? কি লাগছে? মনে হচ্ছে পেটের ভিতর কিসে যেন কামড়াচ্ছে। আরে আরে, কি হলো গিন্নি, হঠাৎ পেটে লাগছে কেন তোমার? বুঝতে পারছি না গো, প্রচন্ড লাগছে। মনে হচ্ছে আমি আর হাঁটতে পারবো না। তোমাকে বারবার বলেছিলাম তুমি ওই ফুচকাগুলো খেও না, খালি পেটে কেউ তেঁতুল দিয়ে ফুচকা খায়। যাক যাক, আর একটুখানি পথ বাকি আছে, তুমি একটু কষ্ট করে আমার সাথে চলো। না গো, কিছুতেই তো হাঁটতে পারছি না। মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। আর যে পারছি না, আমার কি কষ্ট হচ্ছে গো। আরে জামাইবাবু, দিদি ভাই, হ্যাঁ আপনারা আপনারা কখন এলেন? এই তো আসছি, কিন্তু দেখো না, তোমার দিদি ভাইয়ের শরীরটা হঠাৎ করে খারাপ করে গেছে। এখন কি করা যায় বলো তো? সে কি, শরীর খারাপ লাগছে? আরে চলুন চলুন, একটুখানি পথ বাকি আছে, বাড়িতে চলুন, তারপর আমি না হয় ডাক্তার ডেকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, একটু কষ্ট করে চলো, তারপর একটা ব্যবস্থা করছি আমরা। কই গো গিন্নি, কোথায় গেলে? আমি ক্ষেত থেকে ফিরে এলাম। এসো, কি ব্যাপার বলো তো? কোনো কাজকর্মের সন্ধান পেলে কি? না গো, সেরকম কিছুই পেলাম না। আসলে আমি মন থেকে মেনে নিতে পারছি না যে আমার কৃষি জমি নষ্ট হয়ে গেছে। তুমি বুদ্ধিহীনতার কাজ করছো। তুমি যখন কারো দোকান থেকে ওষুধ কিনে আনছো, তাহলে সেটা দেখে নেওয়া দরকার ছিল। ভুল যে আমি করেছি সেটা আমি বুঝতে পারছি গিন্নি, কিন্তু আমাকে যে আজকে এই দিন দেখতে হবে সেটা আমি কল্পনাও করতে পারছি না। ওসব কথা বাদ দাও, ঘরে এসো, কিছু খেয়ে নেবে। আমার গলা দিয়ে কি কিছু নামবে গিন্নি? তুমি এসো, জোর করে হলেও দুটো খেতে হবে, না খেলে মাথায় কোনো রকম বুদ্ধি আসবে না। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি, মন থেকে বলবে কিন্তু। তুমি কি লোকের কাজ করতে কোনোভাবে ইচ্ছুক নও? না গিন্নি, আমি এতদিন আমার নিজের জমিতে সারা দিন রাত পরিশ্রম করে এসেছি, কিন্তু হঠাৎ করে এই অঘটনটা আমার ঘটে যাবে বুঝতে পারিনি। তাই জন্য আমি নিজেকে স্থির রাখতে পারছি না। যদি এ সময় হুট করে কোথাও কাজে প্রবেশ করে ফেলি, তাতেও আমি ভালো থাকতে পারবো না। আমি বুঝতে পারছি। তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা পরিকল্পনা দিচ্ছি, তুমি দেখো তো সেটা করতে পারো কিনা। হ্যাঁ গিন্নি, বলো কি পরিকল্পনা? তুমি বরং গ্রামে একটা ফুচকার দোকান দাও, প্রতিদিন দেখবে ভালো ফুচকা বিক্রি হবে। কিন্তু ফুচকা বিক্রি আমি তো আগে কোনোদিন করিনি। শোনো, কোনো কাজই কেউ প্রথম থেকে শিখে আসে না, আর ফুচকা বিক্রি তো এমন কোনো কাজ নয়। আমি তোমাকে ঘরে প্রতিদিন ফুচকা তৈরি করে দেব, আর তুমি সেগুলো বিক্রি করে দিয়ে চলে আসবে আমাদের স্টেশন বাজারে। হ্যাঁ গিন্নি, সেটা করলে খুব ভালো হয়। এই ব্যবসাটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, তাহলে আমি কিছু জিনিস আনতে দেব, সেগুলোকে তুমি এনে দিতে পারবে তো এখন? কেন পারবো না, অবশ্যই পারবো। তুমি আমাকে কি কি আনতে হবে বলে দাও, তুমি দেখবে আমি জিনিসগুলো ঠিক নিয়ে চলে আসবো। কি বুঝছেন ডাক্তারবাবু, কি হয়েছে আমার মেয়েটার? ওর কি কোনো অসুখ হলো? আর মেয়েটা কি খেয়েছিল বলুন তো? কিছুই তো খায়নি, এখানে আসতে আসতেই তো পথে এরকম অবস্থা হয়েছিল। এখন কি করব বলুন তো? না না ডাক্তারবাবু, আমি বলছি, ও আসবার সময় স্টেশনে ফুচকা খেয়েছিল তেঁতুল জল দিয়ে।
খালি পেটে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু আমার কথা একবারও শুনলো না। এইটাই তো ভুল করেছে। আমার মনে হচ্ছে ফুচকা খেয়ে পেটে অ্যাসিড হয়ে গেছে। এই রে, তাহলে এখন কি করতে হবে ডাক্তারবাবু? আমি ওষুধ দিয়ে যাচ্ছি, খাওয়ার পর খাইয়ে দিন, হ্যাঁ? তাহলেই আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কিন্তু ডাক্তারবাবু, আমি তো আগেও খালি পেটে অনেক খেয়েছি ফুচকা। আমার তো আগে কোনোদিনও এরকম হয়নি। তাই নাকি? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমাদের গ্রামে কি নতুন ফুচকার দোকান খুললো নাকি? স্টেশন বাজারে দেখলাম একজন ছিল, হয়তো নতুন খুলেছে। যাই হোক, মা তুমি এরপর থেকে খালি পেটে ফুচকা খাওয়া এড়িয়ে চলো, হ্যাঁ? খালি পেটে এসব খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। আর বিকেলের দিকে ফুচকা খেয়েও একান্তই যদি খেতে ইচ্ছা যায়, হ্যাঁ, তবে খালি পেটে ভাত মুড়ি ছাড়া কিছু খাবে না। ভালো করে শুনে নে ডাক্তারবাবু কি বললো। ঠিক আছে অবিনাশ বাবু, আমি তবে এখন চললাম, কেমন? একান্তই যদি দরকার পড়ে তখন আমাকে একবার খবর দেবেন, আমি চলে আসবো, হ্যাঁ? ঠিক আছে ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে গিন্নি, তুমি যে যে জিনিসপত্র আমাকে আনতে বলেছিলে সমস্ত জিনিসপত্র আমি নিয়ে চলে এসেছি। এবার তুমি ভালো করে ফুচকাটা তৈরি করো দেখি। শোনো, শুধু এই জিনিসগুলো আনলেই হবে না, তুমি তেঁতুলের ব্যবস্থা করো। এখন তেঁতুল আমি কোথায় পাই বলো দেখি? কার কাছে তেঁতুল পাবো? তেঁতুল ছাড়া কি ফুচকা খাওয়া যাবে না? ফুচকার আসল মজা তেঁতুল জলে। তেঁতুল জল ছাড়া ফুচকা ভালো লাগে না। তাহলে একটা কাজ করা যায়, আমাদের স্টেশন বাজারে ওখানে একটা বড় তেঁতুল গাছ আছে, একটু বেরিয়ে গিয়ে সেখান থেকে কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে আসা যায়। তুমি তাহলে সেটাই করো, কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে চলে এসো। আচ্ছা গিন্নি, আর কিছু লাগবে নাকি? আর কিছু লাগলে তোমাকে বলে দেব, তুমি আপাতত তেঁতুল পেড়ে নিয়ে চলে এসো। যাক বাবা, অনেকক্ষণ ধরে এই ছদ্মবেশগুলো পড়ে আছি, এবার চুল কুচ্ছে তো। রে, এখনই ছদ্মবেশটা খুলে এই তেঁতুল গাছের নিচে একটু শুয়ে পড়া যাক, তারপর না হয়। কিন্তু এখানে কেউ চলে আসবে না তো? আমাকে যদি কেউ দেখে ফেলে? না না, এখানে এই সময়টা বিশেষ কেউ আসে না। আমি চুপচাপ যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিছু হবে না। দুপুরবেলায় তেঁতুল গাছের কাছে কেউ থাকবে বলে তো মনে হচ্ছে না। দু চারটে টবাটপ পেরে নিয়ে চলে আসি। আরে, ওখানে কেউ শুয়ে আছে বলে মনে হচ্ছে, কিন্তু কে শুয়ে আছে? লোকটাকে একটু চেনা চেনা মনে হচ্ছে, একটু কাছে গিয়ে দেখি তো। আরে আরে, এ যে অচিন্ত, এই বেটা এখানে শুয়ে আছে কেন? আর আশেপাশে ওগুলো কি? দাড়ি চুল মনে হচ্ছে। ও, তার মানে এই বেটা ছদ্মবেশ ধারণ করে এখানেই কোথাও লুকিয়ে আছে। না না, আমি অবিনাশ বাবুর কাছে যাই, তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আসি তাকে। তারপর অবিনাশ বাবু, অবিনাশ বাবু ভেতরে আছেন? তাড়াতাড়ি একবার বেরিয়ে আসুন বাবু। আরে আরে, কি হলো নিখিল, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? কোথাও কিছু হয়েছে নাকি? কারোর কোনো বিপদ হলো? বাবু, বাবু অচিন্তকে পেয়ে গেছি বাবু, আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন। পেয়েছো? কোথায় পেলে তাকে? বাবু, ও ছদ্মবেশ ধারণ করে ওখানে লুকিয়ে আছে, আমি তাকে ওই তেঁতুল গাছের তলায় ঘুমিয়ে থাকতে দেখলাম। আপনি তাড়াতাড়ি চলুন, না হলে হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বেটাকে একবার শায়েস্তা না করলে হবে না। বাবা নরেন, তুমি যাবে নাকি? হ্যাঁ চলুন, আমিও যাই। ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না, তবে বুঝতে পারছি একটা কিছু গোলমাল পেকেছে। চলুন চলুন, যাওয়া যাক। কি, আপনারা কে প্রভু? ভালো করে চেয়ে দেখ উল্লুক। আরে বাবু বাবু, আপনি আপনি এখানে কি করছেন? তুই কি ভেবেছিস জাল ওষুধ বিক্রি করে তুই এখান থেকে পার পেয়ে যাবি? বাবু বাবু, আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। তুই ছদ্মবেশ ধারণ করে কি করছিলিস বল? আমার হাত থেকে বাঁচবার ধান্দা, তাই না? না বাবু, আমি আসলে ভালো কাজ করতে চাইছিলাম, মানে এই ছদ্মবেশ ধারণ করে আমি ফুচকা বিক্রি করতে শুরু করেছিলাম। আরে তাই তো, লোকটাকে চেনা চেনা লাগছে তো।
এতক্ষণে মনে পড়েছে, এই তো ওখানে ফুচকা বিক্রি করছিল, সেই ফুচকাই তো নীলিমা খেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দাদাবাবু ঠিকই বলেছে, না আমি ভালো কাজই করবার চেষ্টা করছিলাম। তবে রে বেটা, তোর ফুচকাতেও ভেজাল ছিল। আমার মেয়ে ফুচকা খেয়ে আজকে পেটে যন্ত্রণায় ভুগছে সারাদিন। এই নিখিল, ওর ঘাড় ধরে উঠিয়ে দাঁড় করা তো। ওঠ বেটা ওঠ, তোর জন্য আমার ফসলি ক্ষেত নষ্ট হয়ে গেল বেটার ছেলে। সত্যি করে বল, কিসে ভেজাল ছিল, ফুচকাতে নাকি অন্য কিছুতে? না হলে আমার মেয়ের খেয়ে শরীর খারাপ হয়ে গেল কেন? কিছুই ছিল না, বিশ্বাস করুন, কিছুই ছিল না। সত্যি করে বল, না হলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে। বাবু, তেঁতুল জলটা কালকেকার পুরনো ছিল, সেটাও আর ফেলিনি, আজকেও দিয়ে দিয়েছি। এবারের মতো ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম করব না। বোঝো কাণ্ড, শীতে শ্বশুর বাড়িতে বেড়াতে এলাম, এসেই আমার গিন্নি ভেজাল তেঁতুল জলের সাথে ফুচকা খেয়ে একেবারে শরীর খারাপে পড়ে গেল। এইটা মেনে নেওয়া যায় না।